যে কোনো সরকারের যে চরিত্র সেটার সাথে মার্কিন সরকারের তো একটা মিল আছে, তবে মার্কিন সরকারের একটা বিশেষ চরিত্র আছে, কারণ তারা হচ্ছে বিশ্বের 1 নম্বর শক্তিশালী মোড়ল, তাই না? কিন্তু দুটো মিথ্যা কথা দিয়ে তারা এই আন্দোলনকে দমন করার চেষ্টা করছেন। এটা পৃথিবীর যে কোনো সাধারণ মানুষের কাছেও ধরা পড়ছে। তারা প্রথমে বলছে যে এই ছাত্রদের দাবি কি, তারা বলছে যে এরা অ্যান্টিসেমেটিক স্লোগান দিচ্ছে, মানে ইহুদি বিরোধী স্লোগান দিচ্ছে। ওরা বলছে প্রকৃত প্রস্তাবে আমরা ইসরায়েল সরকারের কিছু কিছু নীতির বিরোধিতা করছি, যেমন তাদের গাজায় অভিযান। তো সেই দিক থেকে এটাকে আমি বলবো এক ধরনের মানে প্রচারণামূলক যুক্তি। ইহুদি বিরোধিতা এবং ইসরায়েল রাষ্ট্র বিরোধিতা এক জিনিস নয়। ইসরায়েল রাষ্ট্রের যে ঐতিহাসিক ভিত্তি সেটাকে বলা হয় জায়নবাদ বা ইহুদি রাষ্ট্র, যেটার একটা তুলনা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা 1948 সন থেকে 1996-97 পর্যন্ত ছিল অ্যাপারথাইড স্টেট, মানে কালো এবং সাদারা আলাদা থাকবে একই রাষ্ট্রের মধ্যে। এটাও স্যাটেলার কলোনি। ইসরায়েলও একটা স্যাটেলার কলোনি, মানে বাইরের থেকে এসে ইউরোপে এসে ইহুদিরা ওখানে বসতি স্থাপন করেছে। অতি অল্প সংখ্যক আরব ইহুদি ছিল। কাজে এখন তাদের যে নীতি, ছাত্রদের স্লোগানের মধ্যে দেখা যাচ্ছে কি অ্যান্ড অ্যাপারথাইড, অর্থাৎ আরব এবং ইহুদি আলাদা থাকবে, এইটা বন্ধ করো, সকল নাগরিককে সমান অধিকার দিতে হবে। এই সমস্ত দাবিকে যদি বলা হয় ইহুদি বিরোধিতা, এটা আমি মনে করি যেটা ভুল যুক্তি। আরেকটা ঘটনা আজকে লক্ষ্য করার বিষয়, সংবাদে দেখলাম, বিশেষ করে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে এই সাদা মুখোশধারী ইসরায়েলপন্থী কতগুলো বলা যেত আক্রমণকারী শতখানেক ছাত্রদের যে শিবিরগুলো বসেছে এনক্যাম্পমেন্ট, সেখানে আক্রমণ করেছে এবং অনেকে রক্তাক্ত করেছে, এবং সেটাকে প্রচার করছে সংবাদ মাধ্যমে যে এখানে বিক্ষোভকারী এবং প্রতিবিক্ষোভকারী, উল্টো বিক্ষোভকারীদের মধ্যে মারামারি হচ্ছে, বহিরাগত শব্দটাও বলছে। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা যুক্তি। এবং তৃতীয় যুক্তিটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে এদেরকে কেন অপসারণ করা হবে, সেজন্য তাদের যুক্তি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের যেটাকে বলা হয় প্রথম সংশোধনী, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অধিকার, যে বাক স্বাধীনতা নিরঙ্কুশ থাকবে, কিন্তু তাতে কি কি সীমাবদ্ধতা আরোপ করা হবে। সেক্ষেত্রে বলা হচ্ছে, একটা খুব মজার যুক্তি শুনলাম আজকে, বলে যে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এরা তো কিন্ডার গার্ডেনের ছাত্রছাত্রী নয়, এরা তো জানে তারা আইন ভঙ্গ করছে। মানে যে কোনো দেশে যেটা বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে যুক্তি দিয়ে থাকে, এরাও সেই যুক্তি দিচ্ছেন। তো সংক্ষেপে বলতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্র এখন এই দাবি মেনে নিতে চাইছে না। তো না চাওয়ার জন্য ছাত্রদের আন্দোলনকে দমন করতে তারা এখন বাধ্য হচ্ছে। দুঃখের বিষয় যে আর 2 সপ্তাহ গেলেই মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের যেটাকে বলে স্প্রিং সেমেস্টার, এই বসন্ত ঋতু, এটা শেষ হবে, ছাত্রছাত্রীরা নানা জায়গায় চলে যাবে, কিন্তু সেইটাও তারা সহ্য করতে পারছে না। আর লক্ষ্য করার বিষয়, যুক্তরাষ্ট্রে আজকে সর্বশেষ খবরে দেখলাম প্রায় 89টি বিশ্ববিদ্যালয়ে এটা ছড়িয়ে পড়েছে। তার অনুসরণে আরও একটা জিনিস লক্ষ্য করার বিষয়, কানাডার বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে, ব্রিটিশ কলাম্বিয়া, ম্যাকগিল এবং অন্যান্য, তাছাড়া অস্ট্রেলিয়াতেও 2-1টি ইউনিভার্সিটিতে ছড়িয়ে পড়েছে। একজন আমার বন্ধু আমাকে মন্তব্য করলেন যে এশিয়া মহাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে এমন কোনো বিক্ষোভ আমরা দেখছি না। যেমন আমাদের বাংলাদেশেও একটা অদ্ভুত ধরনের, মানে একটা ভয়ঙ্কর নীরবতার ভাষাটাও কিন্তু একটা ভাষা। এইটা কেন হলো, এটাও আমাদের বোধহয় বিবেচনা করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে শুধুমাত্র মার্কিন ক্ষমতা প্রসারিত নয়, সেখানে প্রসারিত মার্কিন নাগরিকদের আন্দোলন করার অধিকার আছে, কিন্তু সারা পৃথিবীতে এই পলিসির বিরুদ্ধে, যেখানে আমরা লক্ষ্য করেছি, একটু সংক্ষেপে বলি, 60-এর দশক এবং 70-এর দশকে ভিয়েতনাম যুদ্ধবিরোধী আন্দোলনের স্মৃতি এখন মনে পড়ছে। তখন যে পর্যায়ে আন্দোলন গেছিল, এখনও সেই পর্যায়ে জানি, এটা মাত্র শুরুর পর্যায়ে, যাকে বলে শান্তিপূর্ণ বিক্ষোভ এবং প্রতিবাদ। ছাত্ররা এমন কোনো হিংসার আশ্রয় নিয়েছে তার কোনো প্রমাণ পাওয়া যায় নাই, তবু তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোথাও বলছে তারা একটা দালান দখল করে আছে। আর বিশ্ববিদ্যালয়ের মধ্যে ক্যাম্প করে থাকলে তো দখল করা হবেই। সেটাকে দমন করার জন্য যে ভাষা ব্যবহার করা হচ্ছে, এটাই হচ্ছে উদ্বেগের বিষয়। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান স্যার। আরও আলোচনা শুনবো।